আমরা আজকে চলে এসেছি উত্তরায়। আমাদের উত্তরা ব্রাঞ্চ প্রায় 1 বছর ধরে আমরা এখানে কাজ করছি। উত্তরাবাসী বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন, সেটা ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, পিটিএসডি, ওসিডি যাই হোক না কেন, তারা আমাদের এখানে আসছেন। আপনারা যদি কেউ থেকে থাকেন যারা এই ধরনের সমস্যা ভুগছে, তাহলে আমাদের উত্তরা ব্রাঞ্চে আপনারা চলে আসুন। আমরা আজকে দেখবো যে আমরা উত্তরা ব্রাঞ্চে কারা কারা কাজ করছি এবং উত্তরা ব্রাঞ্চটা এক্স্যাক্টলি কোথায়। উত্তরা ব্রাঞ্চে চলে আসলাম, চলো আমরা ভিতরে যাই। আমাদের উত্তরা ব্রাঞ্চে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট মিলে আমাদের একটা খুবই প্রফেশনাল মেন্টাল হেলথ টিম আছে। আপনাদের যাদেরই বাসার কাছে, মানে বাসার উত্তরার কাছে বা টঙ্গী, সাভার, আপনার এখানে যে কোনো সময় সপ্তাহে 6 দিন খোলা থাকে, আপনারা চলে আসতে পারেন। এখন আমরা কথা বলবো আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইমন নেসা আপার সাথে। সালাম আলাইকুম আপু। আপু, আমরা একটু জানতে চাই যে ওসিডি তো অনেক ক্লায়েন্ট উত্তরা ব্রাঞ্চে এসে থাকে এবং ওসিডির ট্রিটমেন্ট অনেক দীর্ঘমেয়াদী। সো কি ধরনের থেরাপি আপনারা ওসিডি ক্লায়েন্টদের ক্ষেত্রে দিয়ে থাকেন? আমরা মূলত জানি যে ওসিডি হচ্ছে একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। তো এখানে অসুস্থ যারা থাকেন, অর্থাৎ পেশেন্ট যারা, অর্থাৎ এই রোগে যারা ভুগছেন, আসলে তারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যান এবং অনেকে জানেনও না যে আসলে এই রোগটার একটা চিকিৎসা আছে। ওসিডিতে মূলত খুব চমৎকার একটা চিকিৎসা ব্যবস্থা আছে, যেখানে আমরা মূলত একটা কম্বাইন্ডলি ওয়ার্ক করি, যেমন সাইকিয়াট্রিস্ট প্লাস সাইকোলজিস্ট। তো যেমন সাইকিয়াট্রিস্ট এখানে কেন দরকার, কারণ এখানে কিছু ইমব্যালেন্স থাকে ব্রেনের, যেখানে হচ্ছে কিছু মেডিসিনেরও প্রয়োজন। তো এবং আরেকটা পার্ট হচ্ছে যে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট যারা ডিল করবেন, সেখানে হচ্ছে তার কিছু কগনিশন বা তার কিছু বিহেভিয়ারের জায়গা থাকে, যেটা নিয়ে উনি এখানে ওয়ার্ক করবেন। তো কম্বাইন্ডলি যখন এই জিনিসটা করা হয় বা ওয়ার্কগুলো করা হয়, তখন এটার একটা ভালো একটা আউটকাম আসে। পেশেন্টরা কি মানে কত সেশন তারা করতে যায়? কারণ আমরা অনেক সময় দেখি যে তারা দ্রুত অধৈর্য হয়ে পড়ে। সো ঠিক কয়টা সেশন করলে সিবিটি এআরপি আপনি ওসিডি মানে পেশেন্টদেরকে মোটামুটি সিমটম ফ্রিতে নিয়ে আসতে পারেন? ওকে, তো এটা মূলত আমি বলবো যে এটা ভ্যারি করে পার্সন টু পার্সন এবং তার সিভিয়ারিটির উপরে, তার ডিজিজটার সিভিয়ারিটিটা কেমন। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ইস্যু থাকে, যেমন 8 থেকে 12টা সেশন। তারপরেও অনেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার 6টা 7টাতেও হয়ে যাচ্ছে যদি সিভিয়ারিটি রেটটা কম থাকে, আবার অনেকের কিন্তু 12টারও বেশি লেগে যায়। ওসিডি আমরা তো জানি যে ওষুধ ছাড়াও শুধু সিবিটির মাধ্যমে মানে এটা নিয়ন্ত্রণ রাখা যায় কিছু ক্ষেত্রে। আপনার এক্সপিরিয়েন্সে আপনি মানে এটা কেমন দেখেন যে ওষুধ ছাড়াও কত ভাগ রোগী, আপনার এক্সপিরিয়েন্স, আপনি তো অনেক রোগী দেখেন আর কি, ক্লায়েন্ট দেখে থাকেন, সো কত ভাগ রোগী ওষুধ ছাড়াও আসলে সুস্থ হচ্ছে সিবিটি মারার মাধ্যমে? সিবিটি ইআরপি আসলে দুইটাই অনেক দরকার ওসিডির ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভালো হচ্ছে, আমি যেটা ফিল করি আসলে যদি মেডিসিনটার সাথে থাকে, তখন দেখা যায় কি ওনার প্রগনোসিসটা ভালো হয়, অর্থাৎ তার সুস্থতার যে সম্ভাবনা সেটা ভালো থাকে। রিসার্চে বলে যে দুইটা একসাথে করলে বাট অনেকে তো আসলে ওষুধ খেতে চায় না, তখন আমরা শুধু সিবিটিটা নিয়ে চেষ্টা করতে বলি। যেমন ওষুধ নিয়ে তো আসলে অনেক ইস্যু আছে, অনেকে এটা নিয়ে অনেকে মিথ থাকে যে ওষুধ, অনেকগুলো ওষুধ থাকবে, সারা জীবন চলতে থাকবে এরকম। যদিও আমরা জানি মানে ওসিডি রোগটাই ডায়াবেটিস রোগের মতো, কিন্তু কথা হচ্ছে তাদের মেডিসিনের জায়গা, যেটা আমার অবজারভেশন, আমি তো মেডিসিন এক্সপার্ট নই, কিন্তু আমি যেটা দেখি মেডিসিনগুলো দেখা যায় একটা স্টেজে কিন্তু কমেও যায় বা সে একটা ফলো আপে থাকে। যেমন আমরা নর্মালি বলি যে 1.5 থেকে 2 বছর, সে প্রথমে যে আমি ফার্স্টে যেমন বললাম যে 8 থেকে 12টা সেশন তার লাগবে, এবং তারপর হচ্ছে 1.5 থেকে 2 বছর সে একটা অবজারভেশনে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ফলো আপ। কোন ধরনের ওসিডি কেস আপনার কাছে বেশি আসে? এটা কি হাত ধোয়ার ওসিডি, নাকি সেক্সুয়াল ওসিডি, না রিলিজিয়াস ওসিডি বা ডাউটের ওসিডি? কোন ধরনের কেস আপনি বেশি পেয়ে থাকেন? খুব বেশি থাকে হচ্ছে ক্লিননেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, এই জায়গাটা। আরেকটা হচ্ছে কমন যেটা রিলিজিয়াস ওসিডি, এবং তারা ভীষণ সাফার করে। আসলে পেশেন্টদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে এরকমও বলে থাকে যে আসলে এই রোগটা না হয়ে যদি আমার কোনো ফিজিক্যাল ডিজিজ হতো, মানুষ তো বুঝতেও পারতো, কারণ তাকে তো ফ্যামিলি অনেক ব্লেম করে। কারণ দেখা যায় এই মানুষটা তার ফ্যামিলি লাইফে যেটা হয়, তার ছেলে মেয়ে বা তার হাজবেন্ড বা কারো যদি মানে মেল পার্সন হয়, সে তার রেগুলার রুটিন বা তার কাজকর্ম এগুলো করতে পারে না, এবং তার সাফারিংসটা আসলে সে নিজেকেই আসলে এটা বুঝতে পারে বা কাউকে বোঝানোর কোনো জায়গা থাকে না। সবাই মনে করে তুমি কেন করো, তুমি এটা না করলেও তো পারো। রিলিজিয়াস সোসাইটি তো অনেক সময় অনেক ঝাড়ফুঁক কবিরাজি নিয়ে আসে, তাদেরকে আপনি, যেহেতু আমরা একটা কনজারভেটিভ কান্ট্রি, তাদেরকে আপনি কিভাবে মানে মেসেজটা দেন যে না, আপনি সায়েন্টিফিক ট্রিটমেন্টটাও আসলে করতে হবে? কিভাবে তাদের সাথে আপনি কথা বলেন? অ্যাপ্রোচটা কিরকম হয় আপনার? আচ্ছা, এক্ষেত্রে অ্যাপ্রোচটা হচ্ছে কি, আমরা যেমন সিবিটি প্র্যাকটিস করি, যেটা বললাম, বা অ্যাপ্লাই করি, তো এখানে কিন্তু তার কিছু কন্ডিশন থাকে, তার কিছু চিন্তাধারা থাকে। যেমন অনেকেই এটা বলে যারা রিলিজিয়াস ওসিডিতে ভুগছেন, যেমন হচ্ছে কি আমার এই ডিজিজটা হওয়ার কারণে আমার কাছে মনে হয় এই চিন্তার কারণে আমি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি। মানে এখানে আমার যে মেসেজটা থাকে, একজন যে নাস্তিকতাবাদীতে থাকেন এবং যে হচ্ছে রিলিজিয়াস ওসিডিতে ভোগেন, তারা মনে করে আমি আল্লাহ থেকে সরে যাচ্ছি,
কিন্তু এখানে সে কিন্তু একটা গিল্টি ফিলিং থাকে, তার মধ্যে অপরাধ বোধ থাকে, কিন্তু যে নাস্তিকতাবাদী থাকে সে কিন্তু থাকে না। তো এই জায়গায় হচ্ছে মেইন মেসেজটা হচ্ছে ওনার যে থটটা, এটা ওনার ভ্যালুজের সাথে কিন্তু এক না। হ্যাঁ, এই জায়গায় উনি অনেকটা রিলিফ ফিল করেন যখন এই বিষয়গুলো আমরা সিবিটি অ্যাপ্লাই করি এবং ওনার সাথে কথা বলতে পারি বা ওনাকে এটা ওই জায়গায় ওনার ইনসাইটটা ডেভেলপ করতে পারি, তখন উনি অনেকটা রিলিফ ফিল করেন। থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। আমরা আপনার সুস্থতা কামনা করি যাতে করে আপনি আরো অনেক ক্লায়েন্টদেরকে হেল্প করতে পারেন। ইনশাআল্লাহ ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ওসিডি নিয়ে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইমুন নাসা আপার সাথে। তো উনি উত্তরা ব্রাঞ্চের রেগুলার ক্লায়েন্ট দেখে থাকেন। আপনারা যদি উত্তরা বা তার আশেপাশের জায়গায় আপনাদের বসবাস হয় তাহলে আপনারা, এবং আপনারা যদি ওসিডি রোগে ভুগতে থাকেন তাহলে আপার পরামর্শক্রমে আপনারা ওসিডি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবার আমরা কথা বলবো আমাদের সাইকোলজিস্ট মিথিলা খন্দকার আপুর সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসুন। আপু, আপনার কাছে কি ধরনের পেশেন্ট উত্তরা ব্রাঞ্চে এসে থাকে? উত্তর ব্রাঞ্চে ভাই শুরু থেকে খেয়াল করছি রেগুলার যেরকম পেশেন্ট সাইকোলজিক্যাল যে ধরনের কেসগুলো আমরা ডিল করে থাকি সব ধরনের ক্লায়েন্টে আসছেন, বাট মেইনলি বলতে আমার কাছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, তারপরে ক্লিনিক্যাল ডিপ্রেশন, রিলেশনশিপ ইস্যুস খুব দেখছি ইদানিং। অ্যাট দ্য সেম টাইম টিনেজ কেসও আমি অনেক দেখছি। রিলেশনশিপ ইস্যুসগুলো প্রধানত দেখার কারণ কি? আপনার কি মনে হয় যে সমাজে এখন কিছুটা অস্থিরতা বেড়ে গিয়েছে বা রিলেশনশিপ প্রবলেম হচ্ছে? অবভিয়াসলি এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই আসলে, কারণ রিলেশনশিপগুলো আসলে স্টেবল না। আমরা তো দায়িত্ববোধের জায়গাতেই সচেতন না আসলে। আমাদের রিলেশনশিপে কতটুকু আমি করবো, কতটুকু এক্সপেক্ট করবো, ইনপ্র্যাকটিক্যাল কোনো এক্সপেকটেশন করছি কিনা, নিজের কর্তব্যের জায়গাটা ঠিক আছে কিনা, রেসপন্সিবিলিটিটা, ওই মানদণ্ডটা এটা ঠিক নেই। আসলে আমার কাছে মনে হয় যে মানুষ সাফার করছে। যখন একজন রোগী ক্লায়েন্ট এসে থাকেন, যে হয়তো হাজবেন্ড ওয়াইফের একজন এসেছে এবং উনি বলছে যে প্রবলেমটা হয়তো আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের, কিন্তু উনি নিজের দায়িত্ব স্বীকার করতে চাচ্ছে না, তখন আপনি কিভাবে তার সাথে অ্যাপ্রোচ করেন? এই জায়গাটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি, বাট আসলে আমরা যখন ব্রেইন গেম খেলতে থাকি তখন তো আমরা কোনো সুরাহা খুঁজে পাবো না বা আসলে এখান থেকে বেরোতে পারবো না। আমি যেটা করি, একপাক্ষিক কোনো মতামতের উপর ভিত্তি করে কোনো আমার কোনো জাজমেন্ট তো এমনি তো আমরা করতে পারি না, বাট কোনো সলিউশন বা তাকে যে আমি একটা প্রপারলি গাইড করবো সেটাও করা আসলে পসিবল হয় না একজনের কথা শুনে। সো আমি চেষ্টা করি একজন পার্টনার যিনি এসেছেন তার হাজব্যান্ড বা ওয়াইফকেও যদি ইনভাইট করা যায় আমাদের সেশনে, এটা বেটার হয়। এবং দেন একটু দায়িত্ববোধের জায়গাটা, আমরা যদি অ্যাটাক করে কথা বলি যে আপনার তো ভুল, এটা তো আপনার প্রবলেম, তখন কিছু কিছু ওয়ার্ডে তারা খুব অফেন্ডেড ফিল করতে পারেন। বাট দায়িত্ববোধের জায়গা থেকে যদি বলি যে আমরা তো এই জায়গাটাতে ইমপ্রুভ করতে পারি, নট প্রবলেম, নট নেগেটিভ ওয়ার্ডস, জাস্ট বাট এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, এভাবে যদি বলি তারা হয়তো অনেকটাই অ্যাকসেপ্ট করেন আর কি। থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। আবার কথা হবে ইনশাআল্লাহ ভাই। এবার আমরা কথা বলবো ডক্টর তাসলিমা মিম, উনি আমাদের উত্তরা ব্রাঞ্চের সাইকিয়াট্রিস্ট। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার এখানে তো সিজোফ্রেনিয়া নিশ্চয়ই অনেক পেশেন্ট আসে, তো ওনারা মূলত কি লক্ষণ নিয়ে আসে? আমাদের উত্তরা ব্রাঞ্চে একজন সাইকোলজিস্ট আজাদ ভাই, আমরা তার সাথে আজকে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো ভাই, আপনার এখানে কি কি ধরনের পেশেন্ট কি ধরনের পেশেন্ট আপনার কাছে আসে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমার এখানে প্রধানত এনজাইটি যারা আছে, ডিপ্রেশন, ওসিডি, ড্রাগ এডিকশন, ডিভাইস এডিকশন, এই টাইপের রোগী বেশি আমরা পাই আর কি। আচ্ছা, অ্যাডিকশনের রোগীদের আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? মেইনলি ভাইয়া অ্যাডিকশনের জন্য আমরা আসলে তার মোটিভেশনাল কাউন্সিলিংটা করি আগে, যাতে কতটুকু সে এই ব্যাপারে অ্যাওয়ার, এই বিষয়টা কাউন্সিলিং নেওয়ার জন্য। দেন আপনার বিহেভিয়ার যে অ্যাক্টিভেশন এবং মডিফিকেশন আমরা এই কাউন্সিলিং করি আগে। যখন একদম অ্যাডিকশন রোগীর একদম কথা শুনতে চায় না, তাই না, তারা ছাড়তে চায় না, ফ্যামিলি নিয়ে আসে, তখন আপনারা কিভাবে তাকে ম্যানেজ করেন? প্রথমত ভাইয়া যে প্রথম যদি ওনাকে আমরা ম্যানেজ করার মতো ডিফিকাল্ট মনে হয় তো আমরা রেফার করে দিই সাইকিয়াট্রিস্টের কাছে। ওনারা একটা মেডিসিন করে, তার মোটামুটি যে ইনসাইট যখন হয় তখন আমাদের কাজটা করতে সহজ হয়। ডিপ্রেশনের যে ক্লায়েন্টগুলো তারা কি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাটলিস্ট 8 to 12 সেশন তারা নিতে চায়, নাকি তারা কাউন্সিলিং অত কমফোর্ট ফিল করে না? এটা ভাইয়া ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে। তো সেক্ষেত্রে যারা মোটামুটি চাচ্ছে যে সুস্থ হওয়ার জন্য, সেক্ষেত্রে তারা মোটামুটি করে 8-10টা সেশন কন্টিনিউ করে। ওকে ভাই, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা কথা বলবো আমাদের উত্তরা ব্রাঞ্চের সাইকোলজিস্ট শাহানা ইসলাম তৃপ্তি আপুর সাথে। সো চলুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু, আপনি তো এখানে অনেক ধরনের পেশেন্টে দেখে থাকেন। আমি আপনাকে পার্টিকুলারলি ডিভোর্স নিয়ে বলতে চাই যে এখন প্রচুর ডিভোর্স কেস আমরা দেখছি ঢাকা শহরে, প্রায় প্রতিদিন 41টা ডিভোর্স হচ্ছে। তো আপনার অভিজ্ঞতায় আপনি ডিভোর্স হওয়ার মেইন 3টা কারণ কি মনে করেন আপনার প্রফেশনাল এক্সপার্টাইজ থেকে? আচ্ছা, ডিভোর্সের তো বিভিন্ন কারণ আছে। প্রথম সেটা হচ্ছে যে আসলে আমরা হয়তো অনেকে যারা অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছেন ভাবছেন যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটাই হচ্ছে তারা প্রেমে পড়ে যাচ্ছেন। বাট
কম্প্যাটিবিলিটির যে ব্যাপার থাকে, দুজনের যে ম্যাচিংয়ের নীতি আদর্শর যে কম্প্যাটিবিলিটি, সেগুলো দেখছেন না। আচ্ছা, এটা একটা গেল। দেন আরেকটা হচ্ছে যে বিয়ের আগে একরকম দেখেছিলেন, বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছেন উনি, এরকম ভাবছেন। সময় না দেওয়া বা টেনশন না দেওয়া বা ব্যস্ততা, হাজব্যান্ডের বা ওয়াইফের ব্যস্ততা, এরকম একটা ব্যাপার। আসলে আমাদের তো ধৈর্য কম এবং আমাদের তো অপশন অনেক, তো সেক্ষেত্রে পরকীয়া একটা ব্যাপার, এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার চলে আসছে। আপু, এমনিতে একজন নার্সিসিস্ট ক্লায়েন্ট আপনি কিভাবে ডিল করেন? আপনার মানে এখানে যখন চলে আসে, সে কোনো কথা শুনতে চায় না, আপনি কিভাবে তাকে শান্ত করে কাউন্সিলিং এর উপযোগী করেন? আচ্ছা, আগে প্রথম সেশন যদি এমন হয় তো তখন যে জাস্ট আমরা একটু ইন্ট্রোডিউসড হই, জানি কি করছেন, উনি যেভাবে চাচ্ছেন সেভাবে আমরা করি, যে উনি যতটুকু শেয়ার করতে চাচ্ছেন। কারণ আমাদের কিছু প্রসিডিওর থাকে যে আমরা কিছু ফর্ম ফিল আপ করি, দেন আমরা কিছু সফটওয়্যারে কিছু কোয়েশ্চেনিয়ার সেগুলো করি, হেলথ রেকর্ড রাখি। তো অনেকে নার্সিসিস্ট তো উনি যেটা চাবেন সেটা হতে হবে, তো ওটা চাচ্ছেন না। তো ফার্স্ট দিন দেখা যায় আমাদের যেটা করার থাকে, হয়তো ফার্স্ট দিন সেক্ষেত্রে হেলথ রেকর্ডটা হচ্ছে না, বা আমরা এংজাইটি ডিপ্রেশনের যে মাত্রা মাপার যে ইয়েটা থাকে, টেস্টটা থাকে, সেটাও করতে পারছি না। ডিপ্রেশনের ক্ষেত্রে আপনি কি করেন আপু? ডিপ্রেশনটা ক্লায়েন্ট উনি কি ধরেন ওষুধ খেয়ে বা না খেয়ে সাইকিয়াট্রিস্ট কাছে আসলো, আপনি কি মূলত সিবিটি করেন নাকি সাপোর্টিভ থেরাপি? কিভাবে তাদের সাথে আপনি কমিউনিকেট করেন? দুটোই ভাইয়া। সিবিটি তো অবশ্যই, যেহেতু আমরা সিবিটির মাধ্যমেই করি। তার ডিপ্রেশনের উৎসটা কোথায়, কতদিন ধরে উনি ডিপ্রেশনে আছেন, উনি কি এখন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট নাকি ডিসথাইমিয়া নাকি অন্য কিছু, সেটা আগে দেখি। হ্যাঁ, দেন সেখানে পার্সোনালিটিরও একটা ব্যাপার থাকে। অনেক সময় ডিপ্রেশন, এংজাইটির সাথে তার পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার থাকলে তখন কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট দরকার হয়। বা হয়তো ডিপ্রেশনের পেশেন্ট যা হয়, রেগুলার আসছেন না, একটা দুটো সেশন নিলেন, ভালো হয়ে গেলেন, আবার হয়তো একটা গ্যাপ হলো, বা ওষুধ খাচ্ছেন, হয়তো নিজে থেকে ওষুধটা হয়তো ডোজ চেঞ্জ করে ফেললেন। এরকম হলে তখন দেখা যাচ্ছে যে তাকে কি করে আরেকটু ইনভলভ করা, একটু এক্সারসাইজ করা, ব্রিদিং রিল্যাক্সেশন, দেন তার হচ্ছে মেডিটেশন, এগুলোর মাধ্যমে বা অ্যাক্টিভিটি বাড়ানো। তারপরে দেখা যাচ্ছে যে তাকে আরেকটু ইনভলভ করা, কি করা যায়, বা ওনার মেইন যে কারণটা কেন উনি পারছেন না, রুট কজটা, হ্যাঁ সেটা দেখছি। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ইনসাইট থাকছে তাদের ক্ষেত্রে ফলটা ভালো পাওয়া যায়। যারা মেনে চলছেন, সেশন নিচ্ছেন, বা সাইকিয়াট্রিক যে মেডিসিন থাকছেন সেগুলো ফলো করছেন, বা আমরা যে অ্যাডভাইসগুলো দিচ্ছি, কিছু গ্রুপ থেরাপি আমরা রিকমেন্ড করে থাকি, সেগুলো নিয়ে থাকলে তারা ভালো করছেন। থ্যাংক ইউ আপু, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা কথা বলবো আমাদের উত্তর ব্রাঞ্চের সাইকোলজিস্ট জেরিন আক্তার আঁখি আপুর সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আপু, আপনি তো উত্তর ব্রাঞ্চে কাজ করছেন অনেকদিন হলো, এবং আমরা দেখি যে প্রচুর পেশেন্ট আসে ইনসমনিয়া প্রবলেম নিয়ে। তো কি ধরনের ইনসমনিয়া প্রবলেম তাদের, মানে তাদের প্রেজেন্টেশনটা কেমন হয়, কি বলে তারা আপনাকে এসে? তারা সাধারণত একটা স্লিপ ডিসঅর্ডার। তো তাদের ঘুমের যে এনাফ কোয়ালিটি স্লিপটা হচ্ছে না, তারা রাতের ঘুমটা দিনে ঘুমাচ্ছে, দিনে যে পরিমাণে কাজ করা দরকার তারা সেরকম ভাবে করতে পারছে না। তো কোয়ালিটি স্লিপটা তাদের হচ্ছে না, যে কারণে তাদের কাজে মনোযোগী হতে পারছে না। আপনি স্লিপ হাইজিনের কতগুলো জিনিস যদি আমাদেরকে বলতেন, যে আমার ওষুধ খাওয়া ছাড়াই শুধুমাত্র স্লিপের মানে হাইজিন মেনটেন করে আমি কিভাবে আসলে ভালো থাকতে পারি? হ্যাঁ, ওষুধ খাওয়া ছাড়াও আমরা স্লিপ হাইজিন মেনটেন করে সুস্থ থাকতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রথমত একটা রুটিন তৈরি করে নেওয়া, এবং আমরা কতক্ষণ ঘুমাচ্ছি এবং ঠিক কোন টাইমটাতে ঘুমাচ্ছি। সেটা কি হতে পারে আমরা রাত 10টা থেকে 2টা পর্যন্ত ঘুমাচ্ছি, এটা একটা কোয়ালিটি টাইম। হ্যাঁ, কমপক্ষে দেখা যাবে যে 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাচ্ছি। কিন্তু কেউ দেখা যাচ্ছে যে রাত 3টা বাজে ঘুমিয়ে 9টা বাজে বা 10টা বাজে উঠে বলছে যে আমি তো 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি, কিন্তু সেই টাইমটা তো তার কোয়ালিটিটা সে পাচ্ছে না। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে কোয়ালিটি স্লিপটা না পাওয়ার কারণে তার প্রতিদিনকার কাজে সে খুব অ্যাংশিয়াস এন্ড স্ট্রেস এবং খুব ড্রাউজি ফিল করে। আচ্ছা, আপনার স্লিপের ক্ষেত্রে ওষুধ খাওয়া কি আসলে ভালো, নাকি আপনি বা ওষুধ কি দীর্ঘমেয়াদী, অনেকে আমরা দেখি 6 মাস, 1 বছর, 2 বছর ওষুধ খাচ্ছে, এটা কি তাকে কোনো হার্ট করতে পারে? না, ওষুধটা সবসময় যে কাজে লাগে না তা বলবো না, ওষুধটা অবশ্যই উপকারী। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি নিজে থেকে ওষুধ খাওয়া ছাড়া স্লিপ হাইজিনটা মেনটেন করতে পারি, তাহলে ওষুধ কেন? আচ্ছা, এখনকার যুগে তো খুব কমন যে আমরা ফোন নিয়ে শুতে যাই বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থাকে, সেটা কি কোনো প্রভাব পড়ছে ইনসমনিয়ার ক্ষেত্রে? জি, অবশ্যই। আমাদের আসলে সকলের উচিত ঠিক ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে স্ক্রিন টাইমটা অফ করে ফেলা, এবং খাওয়া দাওয়াটাও ঠিক তার 1 ঘন্টা আগে শেষ করে ফেলা, যাতে আমাদের স্ক্রিনের যে একটা রেডিয়েশন আছে, প্রভাবটা আছে, সেটার কারণে আমাদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। স্ক্রিন টাইম অনেক বেশি থাকলে কি এখান থেকে কোনো মানসিক রোগ হতে পারে?
হ্যাঁ হতে পারে, এটা ডিপেন্ডস। কেউ কেউ হচ্ছে খুব কাজের লোডের কারণে দেখা যায় বাধ্য হয়ে হচ্ছে স্ক্রিন টাইমটা করে, আবার অনেকে দেখা যাচ্ছে যে আনইউজুয়ালি একদম হচ্ছে কোনো দরকার নেই অযথা কারণে একদম নেশাভুক্ত হয়ে যায়, তখন দেখা যায় তারা স্ক্রিন টাইমটা থেকে বের হয়ে আসতে পারে না। এখন তো দেখা যায় অনেক টিনেজার এসে বলে যে আমার আম্মা আমাকে ফোন দেয় না, সবার ফোন আছে, সো দেখা গেছে 5-6 ঘন্টা তারা ফোন ইউজ করছে, রাত্রে ইউজ করছে। তো আপনি তাদেরকে কিভাবে ডিল করেন, কিভাবে তাদেরকে বোঝান যে হেলদি স্ক্রিন ইউজ বা এটা আসলে কতটুক, একটা মানুষ, একটা 15 বছরের ছেলে বা মেয়েকে আমি হেলদি স্ক্রিন টাইম কিভাবে বুঝাবো? হেলদি স্ক্রিন টাইমটা বোঝাতে পারি বা প্রথমে তাদের হচ্ছে এই বিষয়টাতে মোটিভেটেড করা, তারা একাডেমিক বিষয়টাতে ঠিক তারা যে স্ক্রিন টাইমটা থেকে বের হয়ে আসতে চায় সেই বিষয়টা আগে এনশিওর হওয়া যে হ্যাঁ আমাকে এরকম কোনো একটা সাজেস্ট করে, তখন তাদেরকে প্রথমে তো খুব ভালো একটা রুটিন করতে বলি এবং তাদের একাডেমিক টাইমটা, প্রতিদিনকার কাজটা, স্ক্রিন টাইমটাও থাকবে, তার দৈনন্দিন রুটিনের মধ্যে স্ক্রিন টাইমটাও থাকবে, সব কিছু সুন্দরভাবে একটা রুটিন তৈরি করতে বলি। ঠিক কখন কখন হচ্ছে সে স্ক্রিন টাইমটা ব্যবহার করতে পারবে সেটাও বলে দিই। টিনেজার সাধারণত কি সমস্যা নিয়ে আপনার কাছে আসে? তাদের সাধারণত একাডেমিক দিকটাই বেশি প্রবলেম থাকে, বা মা বাবার সাথে যে সম্পর্ক ভালো না, বা বাবা মা সবসময় সারাক্ষণ শুধু চেঁচামেচি করে যে সারাক্ষণ তুমি ফোন চালাও, হ্যাঁ, কিন্তু তাদের একটা অভিযোগ থাকে আমি তো সারাক্ষণ ফোন চালাচ্ছি না, আমি তো পড়ি, হ্যাঁ, ফোনের মধ্যেও আমার পড়াশোনা থাকে। তো এই ধরনের অভিযোগটা তাদের থাকে, তো দেখা যায় এ থেকে একটা কনফ্লিক্ট তৈরি হয়। আচ্ছা, তো আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন এবং আরো অনেক ক্লায়েন্টকে হেল্প করতে পারেন। জি অবশ্যই, থ্যাংক ইউ ভাই আপনাকে। এবং দোয়া রাখবেন। আমরা এতক্ষণ কথা বললাম আমাদের উত্তর ব্রাঞ্চের সাইকোলজিস্ট জারিনা আক্তার আখিয়াপুর সাথে। আপনাদের যদি কোনো টিনেজ ক্লায়েন্ট থাকে যাকে নিয়ে আপনি একটা দ্বন্দ্বে ভুগছেন, বা বাসায় একটা অবস্থা তৈরি হচ্ছে যেখানে আপনার সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে, অথবা আপনি যদি ইনসমনিয়ার রোগে ভুগতে থাকেন, অথবা যে কোনো ধরনের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগতে থাকেন, তাহলে আপনি আখিয়াপুর অ্যাপয়েন্টমেন্ট উত্তরা ব্রাঞ্চে পেতে পারেন। সো সবাইকে ধন্যবাদ শোনার জন্য।